হ্যালো স্টুডেন্টস, আমি গোবিন্দ রায় জিআর সায়েন্স টিউটর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাধ্যমিক প্রস্তুতি 2022 দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা জীবনবিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পার্ট 8 অর্থাৎ এটি 8 নম্বর ভিডিও। প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। এই সিরিজের সমস্ত ভিডিও তোমরা দেখবে, কারণ এই সিরিজের প্রতিটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর কোশ্চেন, মিওসিস পদ্ধতিতে কোষ বিভাজন কোথায় কোথায় সম্পন্ন হয়? অ্যান্সার, প্রাণীদের ক্ষেত্রে জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরির সময় মিওসিস ঘটে। 2, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে জনন মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় পরাগরেণু ও ডিম্বাণু তৈরি হয়। 3, মস, ফান প্রভৃতিতে রেণু মাতৃকোষ মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে রেণু সৃষ্টি করে। 4, ছত্রাকের ক্ষেত্রে ডিপ্লয়েড ভ্রূণ রেণুর অঙ্কুরোদ্গমের সময় মিওসিস ঘটে। তাহলে মিওসিস পদ্ধতিতে কোষ বিভাজন কোথায় কোথায় সম্পন্ন হয়, এটি সাধারণত 2 নম্বরের প্রশ্ন হয়ে থাকে। 2 নম্বর প্রশ্ন, মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন? প্রশ্ন মান 2। অ্যান্সার, মিওসিস বিভাজনে ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে 4টি হ্যাপ্লয়েড অপত্য জননকোষ সৃষ্টি হয়। এই পদ্ধতিতে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে অর্ধেক হয় বলে একে হ্রাস বিভাজন বলে। তাহলে মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন? মিওসিস বিভাজন পদ্ধতিতে ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে 4টি হ্যাপ্লয়েড মানে এন সংখ্যক অপত্য জননকোষ সৃষ্টি হয়। এই পদ্ধতিতে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে অর্ধেক হয় বলে একে হ্রাস বিভাজন বলে। কোশ্চেন 3, কোষ চক্র কাকে বলে? অ্যান্সার, কোষ বিভাজনে নতুন কোষ সৃষ্টি থেকে পরবর্তী বিভাজন পর্যন্ত কোষে সংঘটিত ধারাবাহিক ছন্দবদ্ধ ও চক্রাকার ঘটনাক্রমকে কোষ চক্র বলে। কোষ চক্র কাকে বলে? কোষ বিভাজনে নতুন কোষ সৃষ্টি থেকে পরবর্তী বিভাজন পর্যন্ত কোষে সংঘটিত ধারাবাহিক ছন্দবদ্ধ ও চক্রাকার ঘটনাক্রমকে কোষ চক্র বলে। চার নম্বর প্রশ্ন, কোষ চক্রের বিভিন্ন দশাগুলি ছকের আকারে লিখো। তো আমরা জানি কোষ চক্র 2টি দশায় সম্পন্ন হয়, একটা আছে ইন্টারফেস, একটা আছে মাইটোটিক ফেজ। ইন্টারফেসকে বলা হয় অবিভাজন দশা, আর মাইটোটিক ফেজ আছে বিভাজন দশা। তো ইন্টারফেস 3টি উপদশায় বিভক্ত, G1, S এবং G2। আর মাইটোটিক ফেজ অর্থাৎ বিভাজন দশা আবার 4টি উপদশায় বিভক্ত। একটা আছে প্রোফেজ, পিতে আছে প্রোফেজ, এমতে মেটাফেজ, এতে অ্যানাফেজ, টিতে আছে টেলোফেজ। তো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। 5 নম্বর কোশ্চেন, ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস কি? অ্যান্সার, কোষের নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে বলে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজন পদ্ধতিকে বলে সাইটোকাইনেসিস। কোষের নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে বলে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজন পদ্ধতিকে বলে সাইটোকাইনেসিস। এবার কোষ চক্রের প্রশ্ন 6, কোষ চক্রের চেক পয়েন্টগুলির ভূমিকা কী? এটি সাধারণত 3 নম্বর প্রশ্ন হয়ে থাকে। অ্যান্সার, কোষ চক্র বিভিন্ন চেক পয়েন্টের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। 1 নম্বর, G1 বা S চেক পয়েন্ট
এই নিয়ন্ত্রণ অঞ্চলে নিয়ন্ত্রিত হয় 1 কোষের আকার ও আকৃতি, 2 কোষে পরিপোষক ও হরমোনের সঠিক মাত্রা, 3 ডিএনএ অণুর ভাঙন আছে কিনা, থাকলে সেটাকে নিরাময়ের চেষ্টা। 2 নম্বর এস চেক পয়েন্ট। ডিএনএ এখানে কি ঘটে, যে ডিএনএ অণু ক্ষতিগ্রস্ত থাকলে তা নিরাময়ের চেষ্টা করে এস চেক পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট G2 বা এম চেক পয়েন্ট। এই চেক পয়েন্ট নিয়ন্ত্রিত হয় 1 নিউক্লিয় প্রোটিন তন্তুর বিভাজনের সম্পূর্ণতা, 2 ডিএনএ অণু এখনও ক্ষতিগ্রস্ত আছে কিনা, থাকলে নিরাময়ের চেষ্টা। 4 নম্বর এম চেক পয়েন্ট। এই চেক পয়েন্ট নিয়ন্ত্রণ করে মেটাফেজ দশায় সমস্ত ক্রোমোজোমের বেম তন্তু সংলগ্ন হওয়া। মেটাফেজ দশায় সমস্ত ক্রোমোজোম বেম তন্তু সংলগ্ন হওয়াকে নিয়ন্ত্রণ করে। কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, কোষ চক্রে নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়া সম্পর্ক প্রতিষ্ঠা করো। এটি 2 অথবা 3 নম্বর প্রশ্ন হয়ে থাকে। অ্যান্সার, কোষ চক্রের বিভিন্ন চেক পয়েন্টে নিয়ন্ত্রণ নষ্ট হলে দ্রুত ও অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে এবং শেষ পর্যন্ত টিউমার নামক কোষপুঞ্জ গঠিত হয়। স্থানীয় এরকম কোনো টিউমার যদি আকারে ক্রমশ বড় হতে থাকে এবং এর কিছু অংশ বিচ্যুত হয়ে রক্ত বা লসিকার মাধ্যমে দেহের অন্যত্র ছড়িয়ে পড়ে, অন্যান্য অংশের কার্যাবলী নষ্ট করে, তবে দেহের অন্যত্র টিউমার সৃষ্টি হয় ও প্রতিবন্ধকতা ঘটে। এভাবে সাধারণ টিউমার ম্যালিগন্যান্ট টিউমারে পরিণত হলে ক্যান্সার রোগের সৃষ্টি হয়। কোশ্চেন 8, কোষ চক্রের বিভিন্ন চেক পয়েন্টে রাসায়নিক নিয়ন্ত্রণের জন্য দায়ী প্রোটিন ও উৎসেচকটির নাম কি? অ্যান্সার, কোষ চক্রের বিভিন্ন চেক পয়েন্টে রাসায়নিক নিয়ন্ত্রণের জন্য দায়ী সাইক্লিন নামক প্রোটিন এবং সাইক্লিন নিয়ন্ত্রিত উৎসেচক কাইনেস বা সংক্ষেপে সিডিকে। কোশ্চেন 9, কোষ চক্রের গুরুত্ব ব্যাখ্যা করো। অ্যান্সার, কোষ চক্রের গুরুত্ব নিম্নরূপ। 1 নম্বর কোষ বিভাজন নিয়ন্ত্রণ। কোষ চক্রের বিভিন্ন নিয়ন্ত্রণ বিন্দুগুলিতে কোষ বিভাজন নিয়ন্ত্রিত হয়। এই নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে, যার ফলে টিউমার সৃষ্টি হয়। 2 নম্বর পয়েন্ট, স্বাভাবিক বৃদ্ধি ও ক্ষয় পূরণ। স্বাভাবিক কোষ বিভাজন দ্বারা দেহের বৃদ্ধি ও ক্ষয় পূরণের জন্য কোষ চক্র গুরুত্বপূর্ণ। কোশ্চেন 10, মাইটোসিসের প্রোফেজ দশার প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? অ্যান্সার, প্রোফেজ দশার প্রধান বৈশিষ্ট্যগুলি হল 1 প্রোফেজের শুরুতে নিউক্লিয়াসের জল বিয়োজনের ফলে ক্রোমাটিন সূত্র কুণ্ডলীকৃত হয় এবং তাদের ঘনীভবন ঘটে। এর ফলে প্রোফেজের শেষের দিকে ক্রোমোজোম ক্রমশ দৃশ্যমান হয়। 2 প্রতিটি ক্রোমোজোম বিভক্ত হয়ে একজোড়া ক্রোমাটিড গঠন করে, যারা সেন্ট্রোমিয়ারে পরস্পর সংলগ্ন থাকে। 3 নিউক্লিওলাস ক্রমশ অবলুপ্ত হয়, শেষের দিকে নিউক্লিয় পর্দাও ধীরে ধীরে বিলুপ্ত হয়। কোশ্চেন 11, বেম তন্তু গঠন ও সাইটোকাইনেসিস পদ্ধতি, এই দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে
তুমি কিভাবে উদ্ভিদ ও প্রাণী কোষের মাইটোসিসের পার্থক্য নিরূপণ করবে? অ্যান্সার, তাহলে এদিকে একটা বিষয়, উদ্ভিদ কোষের মাইটোসিস, প্রাণী কোষের মাইটোসিস। প্রথম যে পয়েন্টটা আছে বেমতন্তু গঠন, তাহলে আছে 1 নম্বর সাইটোপ্লাজমীয় অনুনালিকা থেকে এমটিওসি গঠিত হয়। 2 1 নম্বর প্রাণী কোষের মাইটোসিসের ক্ষেত্রে সেন্ট্রিওলের অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়। 2 মেটাফেজ দশায় গঠিত হয়। এখানে 2 নম্বর প্রাণী কোষের ক্ষেত্রে, প্রাণী কোষের মাইটোসিসের ক্ষেত্রে প্রোফেজ দশায় গঠিত হয়। এবার সাইটোকাইনেসিস পদ্ধতি, বিষয় সাইটোকাইনেসিস পদ্ধতি। 1 নম্বর আছে কোষপাত সৃষ্টির মাধ্যমে ঘটে, যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, উদ্ভিদ কোষের মাইটোসিসের ক্ষেত্রে কোষপাত সৃষ্টির মাধ্যমে ঘটে। আর প্রাণী কোষের মাইটোসিসের ক্ষেত্রে কি ক্লিভেজ পদ্ধতিতে ঘটে। 2 নম্বর টেলোফেজ দশায় শুরু হয়, আর এটা হচ্ছে অ্যানাফেজ দশায় শুরু হয়। কোশ্চেন 12, মাইটোসিসের মেটাফেজ দশায় যে ঘটনাগুলি ঘটে তা লিপিবদ্ধ করো। অ্যান্সার, মাইটোসিসের মেটাফেজ দশায় যে ঘটনাগুলি ঘটে তা হলো 1 সাইটোপ্লাজমীয় অনুনালিকাগুলি নির্দিষ্ট বিভাজনে যুক্ত হয়ে বেমতন্তু তৈরি করে। 2 ক্রোমোজোমগুলি কোষের কেন্দ্র বরাবর প্লেটের মতো বিন্যস্ত থাকে। 3 প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে অবস্থিত কাইনেটোকোর নামক বিশেষ গঠন বেমতন্তুর সঙ্গে সংযুক্ত হয়। 4 নিউক্লিয়াসের বাইরে থাকা অনুনালিকাগুলি নিউক্লিয় অঞ্চলে প্রবেশ করে। 5 বিক্ষিপ্ত ক্রোমোজোমগুলি ক্রমশ বেমের বিষুব অঞ্চলের দিকে অগ্রসর হয়। কোশ্চেন 13, মাইটোসিস কোষ বিভাজনের একটি তাৎপর্য হল কোষ প্রতিস্থাপন এবং ক্ষয়পূরণ। জীবজগৎ থেকে তোমার অভিজ্ঞতার ভিত্তিতে এরকম 4টি উদাহরণ দাও। অ্যান্সার, বিভিন্ন কারণে বিশেষত আঘাতে বহুকোষীয় জীবদের ক্ষয় হয়। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ তৈরি করে এই ক্ষয়পূরণ হয়। যেমন 1 মানবদেহে বহিঃত্বক প্রতি 4 সপ্তাহে নতুন কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। 2 মানুষের কেটে গেলে কাটা জায়গায় ক্ষয়পূরণ হয়। 3 গাছের ডাল কাটলে নতুন শাখা সৃষ্টি হয়। 4 টিকটিকির ল্যাজ কেটে বা ছিঁড়ে গেলে নতুন ল্যাজ সৃষ্টি হয়। কোশ্চেন 14, মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসে জলের বিয়োজন ও জলের পুনঃশোষণের ফলে নিউক্লিয়াসের গঠনে কী কী পরিবর্তন সাধিত হয় তা ভেবে নিয়ে লেখো। অ্যান্সার, প্রোফেজের শুরুতে নিউক্লিয়াসের জল বিয়োজনের ফলে ক্রোমাটিন সূত্র কুণ্ডলীকৃত হয় এবং তাদের ঘনীভবন ঘটে। এর ফলে শেষের দিকে ক্রোমোজোম ক্রমশ দৃশ্যমান হয়। নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাসের ক্রমশ অবলুপ্তি ঘটে। নিউক্লিয়াসের জলের পুনঃশোষণের ফলে টেলোফেজ দশায় 2টি পূর্ণাঙ্গ অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। কোশ্চেন 15, টেলোফেজ দশায় নিম্নলিখিত উপাদানের ক্ষেত্রে কী কী ঘটনা ঘটে তা মূল্যায়ন করো। বিষয়গুলো হলো নিউক্লিয় জালিকা, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, বেমতন্তু। অ্যান্সার, টেলোফেজ দশায় নিম্নলিখিত উপাদানের ক্ষেত্রে যে যে ঘটনা ঘটে তা হলো নিউক্লিয় জালিকার সৃষ্টি হয়। নিউক্লিয় পর্দা, নতুন নিউক্লিয় পর্দা গঠিত হয়। নিউক্লিওলাস, প্রতিটি মেরুতে পুনরায় নিউক্লিওলাস সৃষ্টি হয়। বেমতন্তু ক্রমশ বিলুপ্ত হতে থাকে। তো স্টুডেন্ট, আজকে এ পর্যন্তই। তোমরা যারা এই চ্যানেলে নতুন যুক্ত হতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাও।